একটা নাম, তাই না? নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শুধু যুদ্ধ, ধ্বংস আর চরম ঘৃণা। অ্যাডলফ হিটলার। আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু কাউকে ভালো বা খারাপ প্রমাণ করার চেষ্টা করছি না, বরং একেবারে নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করব ঠিক কি উপাদান বা ঘটনা একসাথে মিলে একজন সাধারণ মানুষকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক করে তোলে। চলুন গভীরে ঢোকা যাক। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, হিটলার কি জন্ম থেকেই শয়তান ছিল, নাকি সে আসলে পরিস্থিতির শিকার, একটা তথাকথিত ম্যানুফ্যাকচার্ড ভিলেন? এই আর্থসামাজিক মেকানিজমটাই আজ আমরা নির্মোহভাবে খতিয়ে দেখব। এটা শুধু একজনের গল্প নয়, বরং একটা আস্ত সমাজ কিভাবে তাসের দেশের মতো ভেঙে পড়ে, এটা তারই পেছনের মেকানিক্স। সেকশন 1, ইতিহাসের বিতর্কিত অধ্যায়। গল্পটা শুরু 1914 সালে। সারা বিশ্ব তখন আক্ষরিক অর্থেই আগুনে জ্বলছে। প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে এবং বিশ্ব পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে মিত্রশক্তি বা অ্যালিস, আর অন্যদিকে সেন্ট্রাল পাওয়ার্স। আর এই সেন্ট্রাল পাওয়ার্সের একদম কেন্দ্রে দাঁড়িয়ে আছে জার্মানি। সেকশন 2, প্রথম বিশ্বযুদ্ধ ও এক সৈনিক। এই বিশাল যুদ্ধের ডামাডোলে আমরা এবার ফোকাস করব এক তরুণ জার্মান সৈনিকের উপর। মজার ব্যাপার হলো, সে কিন্তু কোনো বড় মাপের অফিসার ছিল না। তার কাজ ছিল নেহাতি একজন মেসেঞ্জার বা বার্তাবাহকের। জীবনের ঝুঁকি নিয়ে জার্মান আর্মি আর হেডকোয়ার্টারের মধ্যে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেওয়াই ছিল তার একমাত্র কাজ। সময়টাও 1918 সাল। ফ্রান্সের একটা ছোট্ট গ্রাম। সেখানে হঠাৎ একটা ভয়ঙ্কর গ্যাস অ্যাটাক হয়। এই হামলায় আমাদের সেই তরুণ মেসেঞ্জার মারাত্মকভাবে আহত হয়। বিষাক্ত গ্যাসে তার চোখ প্রায় অন্ধ হয়ে আসে। রক্তে মাখামাখি, প্রচণ্ড যন্ত্রণায় কাতর আর সম্পূর্ণ দিশেহারা অবস্থায় সে কোনোমতে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। পালানোর পথে তার ঠিক সামনেই এসে দাঁড়ায় এক ব্রিটিশ সৈনিক, হেনরি ট্যান্ডি। হেনরির হাতে ধরা রাইফেল, টার্গেট একদম লক করা। চাইলেই জাস্ট একটা ট্রিগার চেপে সে শত্রুপক্ষের ওই মেসেঞ্জারের জীবন সেখানেই শেষ করে দিতে পারত। কিন্তু সে দেখল লোকটা গুরুতর আহত, তার হাতে কোনো অস্ত্র নেই, আর সে প্রায় মৃত্যুর মুখে। তাই নেহাতি মানবিকতার খাতিরে হেনরি তার বন্দুক নামিয়ে নিল, প্রাণে বাঁচিয়ে দিল একজন নিরস্ত্র শত্রুকে। আর এটাই সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় আর অপ্রত্যাশিত ট্র্যাজেডি। কারণ জানেন কি সেই নিরস্ত্র মেসেঞ্জার কে ছিল? হ্যাঁ, অ্যাডলফ হিটলার। একটু ভাবুন তো, ওই একটা ট্রিগার না চাপা সিদ্ধান্ত কিভাবে ভবিষ্যতের পুরো পৃথিবীর মানচিত্র আর কোটি কোটি মানুষের ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল। ভাবলেও গায়ে কাটা দেয়, তাই না? সেকশন 3, ভার্সাই চুক্তি ও হতাশা। গ্যাস অ্যাটাকের পর সে মেসেঞ্জার তখনও হাসপাতালে। সেখানেই তার কাছে খবর আসে জার্মানি যুদ্ধ হেরে গেছে। এই হারটা শুধু একটা সামরিক পরাজয় ছিল না, এটা ছিল পুরো জার্মান জাতির আত্মসম্মান একদম ধুলোয় মিশে যাওয়ার মুহূর্ত। হাসপাতালে শুয়েই সে হতাশায় ডুকরে কেঁদে ওঠে। আর এই চরম হতাশা থেকেই জন্ম নেয় এক নতুন ভয়ঙ্কর ক্রোধের। যুদ্ধ শেষে জার্মান জাতির ওপর চাপিয়ে দেওয়া হয় সেই কুখ্যাত ভার্সাই চুক্তি। এই চুক্তি শর্তগুলো জার্মানিকে ভেতর থেকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেয়। তাদের সামরিক বাহিনীকে একেবারে ছোট করে ফেলা হয়, চাপিয়ে দেওয়া হয় অসম্ভব সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যার সরাসরি রেজাল্ট জার্মানির জাতীয় অর্থনীতি তাসের ঘরের মতো সম্পূর্ণ ভেঙে পড়ে। পরিস্থিতি কতটা খারাপ ছিল জানেন? এই চরম মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশনের একটা ক্লাসিক উদাহরণ হল এক টুকরো রুটির জন্য এক ব্যাগ টাকা। অর্থনীতি এতটাই তলানিতে ঠেকেছিল যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। স্বাভাবিকভাবেই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দুর্বল এবং ব্যর্থ সরকারের প্রতি সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছিল তীব্র ক্ষোভ আর ঘৃণা। সেকশন 4, উত্থান ও মেন ক্যাম্প। ঠিক এরকম একটা চরম অস্থিতিশীল রাজনৈতিক আর সামাজিক মঞ্চেই এন্ট্রি নেয় একজন সুবিধাবাদী। সেই প্রাক্তন মেসেঞ্জার খুব ভালো করেই বুঝতে পেরেছিল কিভাবে সাধারণ মানুষের এই রাগ, হতাশা আর ভয়কে পুঁজি করে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠা যায়। সে তার জাদুকরী সব ভাষণের মাধ্যমে মানুষকে বোঝাতে শুরু করল একমাত্র তার নেতৃত্বেই জার্মানি তার হারানো গৌরব ফিরে পাবে। মানুষের ক্ষোভকে সে এক ধরনের জাতীয় ঐক্যের মিথ্যে প্রতিশ্রুতিতে রূপান্তর করে ফেলল। 1920 সালের দিকে তার এই রাজনৈতিক কৌশল একটা সুনির্দিষ্ট আকার পেতে শুরু করে। প্রথমেই সে নাৎসি পার্টিকে একদম নতুনভাবে রিব্র্যান্ড করে মানুষের সামনে নিয়ে আসে আর লঞ্চ করে তার সুপরিচিত 25 দফা কর্মসূচি। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কী ছিল জানেন? স্কেপগোট বা বলির পাঠা তৈরি করা। দেশের সমস্ত দুর্দশা, দারিদ্র্য আর অপমানের জন্য সম্পূর্ণ ভিত্তিহীনভাবে শুধু ইহুদি সম্প্রদায়কে দায়ী করা শুরু হয়। খুব সুকৌশলে পুরো সমাজ জুড়ে ছড়িয়ে দেওয়া হয় ঘৃণার বিষ।
সেকশন 5 ক্ষমতা দখল ও একনায়কতন্ত্র। এই ঘৃণা আর বিভাজনের রাজনীতি ধীরে ধীরে তার চূড়ান্ত ক্ষমতা দখলের রাস্তা তৈরি করে দেয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটা আস্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা কিন্তু রাতারাতি হয়নি, বরং এটা ছিল ধাপে ধাপে ক্ষমতার দিকে এগিয়ে যাওয়ার এক নির্মম আর ঠান্ডা মাথার প্রক্রিয়া। এই 10 বছরের টাইমলাইনটা একটু খেয়াল করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1923 সালে মিউনিক পুচ বা একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সরকার ফেলার চেষ্টা করে। এরপর জেলে বসে 1925 সালে সে লেখে সেই বিপজ্জনক রাজনৈতিক দর্শনের বই মেইন কাম্প। এরপর 1929 সালে যখন গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা আঘাত হানে, দেশের অর্থনীতি যখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়, ঠিক সেটাকেই সে নিজের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার বানায়। আর এই সবকিছুর হাত ধরেই 1933 সালে সে পৌঁছে যায় সর্বোচ্চ ক্ষমতায়, হয়ে ওঠে জার্মানির চ্যান্সেলর। আর চ্যান্সেলর হওয়ার মাত্র 1 মাসের মধ্যেই শুরু হয় আসল খেলা। জার্মান পার্লামেন্ট বা রাইক্সট্যাগে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় এক মারাত্মক ডমিনো এফেক্ট। রাতারাতি জরুরি ক্ষমতা বা এমার্জেন্সি পাওয়ার জারি করা হয়। সমস্ত রাজনৈতিক বিরোধীদের চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। আইন ব্যবস্থাকে নিজের সুবিধামতো নতুন করে লেখা হয়। আর এভাবেই চোখের পলকে একটা জীবন্ত গণতন্ত্র রূপান্তরিত হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর একনায়কতন্ত্রে। সেকশন 6 ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে একটা পুরো সিস্টেম ধসে পড়ে আর একজন একনায়কের উত্থান হয়, কিন্তু এবার আসুন একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা ভাবার চেষ্টা করি। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা আসলে কি? এখানেই ঐতিহাসিক স্মৃতি আর জবাবদিহিতার একটা বিশাল দার্শনিক প্রশ্ন সামনে চলে আসে, যা আমাদের সবাইকে ভাবায়। দেখুন, ইতিহাসে মাও সেতুং, জোসেফ স্টালিন, পল পট কিংবা দ্বিতীয় লিওপোল্ড এমন বহু শাসক আছেন যাদের পলিসি বা সিদ্ধান্তের কারণে কোটি কোটি নিরীহ মানুষের প্রাণ গেছে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, কেন নির্দিষ্টভাবে এই একজন একনায়কের নামই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ঘৃণার সাথে উচ্চারিত হয়? কেন তাকেই চূড়ান্ত ভিলেন হিসাবে সবচেয়ে বেশি দাগিয়ে দেওয়া হয়েছে? এর সবচেয়ে লজিক্যাল উত্তরটা লুকিয়ে আছে খুব প্রচলিত একটা কথার মধ্যে, ইতিহাস লেখে বিজয়ীরা। এই একটা লাইন আমাদের একটা খুব রূঢ় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ঐতিহাসিক ন্যারেটিভ বা গল্পগুলো শেষ পর্যন্ত তারাই চূড়ান্ত করে যারা যুদ্ধে জেতে। সত্যি আর প্রোপাগ্যান্ডার মাঝে সূক্ষ্ম সীমারেখাটা অনেক সময় বিজয়ীদের কলমের আঁচড়েই নির্ধারিত হয়ে যায়। তাই সেই সময়কার ইতিহাসকে যদি আমরা সত্যিই গভীরভাবে বুঝতে চাই, তাহলে আমাদের প্রধানত 4টে জিনিসের দিকে তাকাতে হবে: মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, দেশজুড়ে ছড়িয়ে থাকা তীব্র ক্ষোভ, চরম অর্থনৈতিক সংকট এবং লাগাতার প্রোপাগান্ডা বা ব্রেন ওয়াশ। এই 4টে শক্তি যখন একসাথে মেশে, ঠিক তখনই জন্ম নেয় একজন ম্যানুফ্যাকচার্ড ভিলেন। একজন মানুষ কিন্তু একা কখনো একটা পুরো জাতিকে বদলাতে পারে না, বরং পারিপার্শ্বিক এই উপাদানগুলোই তাকে সেই ক্ষমতাটা তুলে দেয়। বিশ্লেষণের একদম শেষে এসে একটা প্রশ্ন সবার চিন্তার খোরাক হয়ে থাক। যখন একটা চরম হতাশায় ডুবে থাকা সমাজ এমন একজন ত্রাতা বা সেভিয়ারকে খুঁজতে শুরু করে যে তাদের রাগকে ম্যাজিকের মতো আশায় বদলে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তখন ঠিক কি ঘটে? ইতিহাসের এই ভয়ঙ্কর চক্রটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, চরম হতাশার সময়ে শর্টকাট বা চরমপন্থী সমাধানের দিকে ছুটে যাওয়ার রেজাল্ট কতটা ভয়াবহ হতে পারে। ইতিহাস থেকে আমরা আসলেই কতটা শিখতে পেরেছি? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।